নমস্কার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তিকৃত সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। গত শুক্রবার একটা ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে। আমার আজকে একটা ক্লাস ছিল 8:40 থেকে 9:20 পর্যন্ত, তো তোমরা উপস্থিত ছিলে না বলে আমি রেকর্ড করে ক্লাসটা পাঠালাম, তোমরা অবশ্যই দেখবে। এই ক্লাসটা তোমাদের সাথে সাথে 2020-2021 শিক্ষাবর্ষ এবং কোভিড-19 কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যারা পরীক্ষার্থী আছো সবার জন্য উন্মুক্ত। এই ক্লাসটা সবাই এই ক্লাসটা করতে পারবে। বিশেষ করে 2020-2021 শিক্ষাবর্ষ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ভর্তি হয়েছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পড়াচ্ছি যুক্তিবিদ্যা। আমরা গত ক্লাসে যুক্তিবিদ্যা প্রথম অধ্যায় পড়িয়েছি, আজকে পড়াবো যুক্তিবিদ্যার দ্বিতীয় অধ্যায়। কেমন? দ্বিতীয় অধ্যায় ইউনিট 2। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইউনিট 2। মানব জীবনের সাবলীল বা মানব জীবন গঠন করা, মানব জীবনের চলাফেরা করা, আমরা কীভাবে চলাফেরা করব, কীভাবে জীবন গঠন করব, কীভাবে সুন্দর করে বাঁচবো, মানুষের বাঁচা মরা, এটা একটা আর্ট। মানুষ যে বাঁচে, মানুষ যে সুন্দর করে কথা বলে, মানুষ যে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, এটাও একটা আর্ট। এই আর্টটাই শিক্ষা দেওয়ার জন্য যুক্তিবিদ্যা, অর্থাৎ নির্ভুলভাবে চিন্তা করা, বৈধ চিন্তা করা, অবৈধ চিন্তাকে বর্জন করা, সুন্দর করে চলাফেরা করার জন্য যুক্তিবিদ্যা। তো আমরা যুক্তিবিদ্যাকে গত ক্লাসে বলেছিলাম ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। যুক্তির ধারণা কি বলেছিলাম? যুক্তিবিদ্যা হচ্ছে গ্রিক শব্দ লগোস থেকে উৎপত্তি। লগোস কথার অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা। তাহলে আমরা গত ক্লাস আর যাবো না, ফিরবো না, একটুখানি বলে আসলাম। আজকের ক্লাস হচ্ছে ইউনিট 2। আজকে পড়াবো আমরা যুক্তিবিদ্যা ও দর্শন। দর্শনের ইংরেজি কি? ফিলোসফি। যুক্তিবিদ্যা ইংলিশ কি বলছিলাম? লজিক। ফিলোসফি শব্দটির কোত্থেকে এসছে? ফিরোজ এবং সফিয়া থেকে। ফিরোজ হচ্ছে জ্ঞান, সফিয়া হচ্ছে অনুরাগ। তাহলে ফিলোসফি শব্দটার অর্থ কি? জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি কথাটার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। একটি লাইন শুধু মনে রাখবা, কেমন? দর্শন কি? ফিলোসফির বাংলা কি? দর্শন। দর্শন কি? মানুষের এমন এক জ্ঞানী উপলব্ধি, আমি এটা বলতেছি পেজ 18 থেকে। পেজ 18। মানুষের এমন এক জ্ঞানীয় উপলব্ধি বা সর্বমুখী সত্যকে সামগ্রিকভাবে জানতে চায় এবং অন্য সকলের সামনে সে সত্যকে তুলে ধরে। মানুষ তার জীবনের সমগ্রতা দিয়ে বা সামগ্রিক চিন্তা দিয়ে সত্যকে উদ্ঘাটন করতে চায়। সেই সত্যকে সে অন্যান্য মাধ্যমে প্রকাশ করতে চায়। এটি হলো দর্শন। দর্শন হলো প্রকৃতি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা গঠনের অনুসন্ধান, বস্তুসমূহের সার্বিক ব্যাখ্যার চেষ্টা। দার্শনিক ওয়েবার কি বলেছেন? দর্শন হলো প্রকৃতি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা। প্রকৃতি কি? গাছ, ফুল, ফল, পাখি, পশু, নদী, পাহাড়, জল, সমুদ্র সব হচ্ছে প্রকৃতি। এই সম্পর্কে একটি সামগ্রিক ধারণা হচ্ছে দর্শন। আমি কে? আমি কোত্থেকে আসলাম? মৃত্যুর পর আমি কোথায় যাব? আমার মা বাবাকে, তাদের মা বাবাকে, তাদের মা বাবাকে, এরকম যদি আমরা ফিরতে থাকি পিছনের দিকে, আমরা একসময় হদিস পাবো না। আমাদের জন্মের, আমাদের উৎপত্তির, আমাদের বংশের কোনো হদিস থাকবে না। ঠিক তেমনি এই যে জিজ্ঞাসা, মানুষের যে জিজ্ঞাসা, আমরা কোত্থেকে আসলাম, মৃত্যুর পর আমরা কোথায় যাব, আমাদের আত্মা কোথায় যাবে, আমাদের মন, আমাদের সত্তা, এগুলির জন্ম মৃত্যু আছে কি না, এই যে বিভিন্ন প্রশ্ন আমাদের মনে যে জাগ্রত হয়, এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টাই হচ্ছে দর্শন। ওই এবার কী বলেছে? প্রকৃতি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা গঠনের অনুসন্ধান, বস্তুসমূহের সার্বিক ব্যাখ্যার চেষ্টা। তাহলে দর্শন কি? প্রকৃতি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা গঠনের অনুসন্ধান, বস্তুসমূহের সার্বিক ব্যাখ্যার চেষ্টা। ঠিক আছে? যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে কী কী সাদৃশ্য আছে, কী কী বৈসাদৃশ্য আছে? যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যে, যুক্তিবিদ্যা কি আমি গত ক্লাসে বলেছি ভাষায় প্রকাশের চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। দর্শন কি? দর্শন হলো এমন একটি সত্যের উপলব্ধি বা সামগ্রিক জ্ঞান যেটি মানুষ অর্জন করে এবং অন্যের মধ্যে বিতরণ করার চেষ্টা করে। এবার কী বলেছে দর্শন সম্পর্কে? প্রকৃতি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা গঠনের অনুসন্ধান, বস্তুসমূহের সার্বিক ব্যাখ্যার চেষ্টা। আচ্ছা, তাহলে যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যে সাদৃশ্য কী? 1 নাম্বার, আমি এটা পড়াচ্ছি পেজ 18 থেকে। 1 নাম্বার, যুক্তিবিদ্যা দর্শন উভয়ই জ্ঞান সাকারে আলোচনার ক্ষেত্রে যুক্তিযুক্ত চিন্তা
বা ব্যবহার করে যুক্তিবিদ্যা দর্শন এবং যুক্তিবিদ্যা দর্শন উভয়ই জ্ঞান শাখায় আমাদের সত্যকে উদ্ঘাটন করে। জ্ঞান শাখা কি? জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের মাধ্যমে যে জ্ঞান আহরণ হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান কি? এখন চলতেছে কোপা আমেরিকান ফুটবল, সেখানে আমরা যেটা অনুভব করি, যেটা উপলব্ধি করি খেলা দেখে দেখে, ওই উপলব্ধিটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। বই পড়ে, সিনেমা দেখে, নাটক দেখে, কথা বলে, সমাজের সাথে মিশে যে জ্ঞানটি আমরা আহরণ করি সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। 2 নম্বর, যুক্তিবিদ্যা দর্শন উভয়ের চিন্তাশীলতাকে ব্যবহার করে এবং সাফল্যের জন্য ব্যক্তির নির্ভরশীলতার উপর নির্ভর করে। যুক্তিবিদ্যা এবং দর্শন উভয়ই চিন্তাশীলতাকে ব্যবহার করে। চিন্তা প্রতিটি মানুষ চিন্তা করে, এটা ভালো হোক মন্দ হোক, ন্যায় হোক অন্যায় হোক, চিন্তা করে এই মানুষ। এই চিন্তার উপর নির্ভরশীল হচ্ছে যুক্তিবিদ্যা এবং দর্শন। এইটি আমাদের সফলতার দিকেও নিয়ে যায়। 3 নম্বর, যুক্তিবিদ্যা দর্শন উভয়ই চিন্তার কতগুলি সাধারণ সূত্রকে স্বতঃসিদ্ধ হিসেবে মেনে নেয়। যুক্তিবিদ্যা এবং দর্শনের কাজ হচ্ছে চিন্তার কতগুলি মৌলিক নিয়মকে, স্বতঃসিদ্ধ হিসেবে মেনে নেওয়া। 4 নম্বর, যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো সত্যতাকে জানা ও প্রতিষ্ঠা করা। দর্শন ও জগতের জীবনের অন্তর্নিহিত সত্যকে জানতে চায়। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যকে জানা, প্রতিষ্ঠা করা। দর্শন ও জগৎ ও জীবনের অন্তর্নিহিত সত্যকে আবিষ্কার করে। জগৎ ও জীবনের ব্যাখ্যা চেষ্টা, জগৎ ও জীবনের উৎপত্তি, ক্রমশ বিকাশ বা এটার অন্তর্নিহিত সত্য খুঁজে বের করা হচ্ছে দর্শন। জগৎ ও জীবনের ক্রমশ বিকাশ, উৎপত্তি বা জিজ্ঞাসা, সত্য উদ্ঘাটনই হচ্ছে দর্শন। যুক্তিবিদ্যা দর্শনের বৈসাদৃশ্য কী? এতক্ষণ পড়ালাম আমরা সাদৃশ্য, মিল কী, যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যে মিল কী কী। এখন পড়াবো পার্থক্য কী কী। মিল কী কী ছিল? যুক্তিবিদ্যা দর্শন উভয় জ্ঞান শাখার আলোচনার ক্ষেত্রে যুক্তিযুক্ত চিন্তা, 1 নম্বর। 2 নম্বর ছিল যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই চিন্তাশীলতাকে ব্যবহার করে সাফল্যের জন্য ব্যক্তির নির্ভরশীলতার উপর নির্ভর করে। 3 নম্বর ছিল যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই চিন্তার কতগুলি সাধারণ সত্যকে স্বতঃসিদ্ধ হিসেবে মেনে নেয়। 4 নম্বর, যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হল সত্যতাকে জানা ও প্রতিষ্ঠা করা। আর দর্শন জগৎ ও জীবনের অন্তর্নিহিত সত্যকে জানতে চায়। পার্থক্য কী দেখো? 1 নম্বর পার্থক্য হচ্ছে যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি শাখা, এদিক থেকে যুক্তিবিদ্যা দর্শনের অন্তর্ভুক্ত। 2, যুক্তিবিদ্যা হলো জ্ঞানের খণ্ডিত আলোচনা, দর্শন হলো জ্ঞানের সামগ্রিক আলোচনা। 3, যুক্তিবিদ্যার পরিধি দর্শনের চেয়ে সংকীর্ণ, দর্শনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। 4, যুক্তিবিদ্যার প্রক্রিয়া অতি যত্নশীল আর দর্শন সিদ্ধান্তের প্রতি যত্নশীল। যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি শাখা। পার্থক্য, দর্শনের অনেকগুলি শাখা, তার মধ্যে যুক্তিবিদ্যা একটি মাত্র শাখা। এদিক থেকে যুক্তিবিদ্যা হলো দর্শনের অন্তর্ভুক্ত। কেমন? 2 নম্বরে হচ্ছে যুক্তিবিদ্যা হলো জ্ঞানের খণ্ডিত অংশ, যেহেতু একটি মাত্র শাখা তাহলে দর্শন সামগ্রিক অংশ আর যুক্তিবিদ্যা হচ্ছে খণ্ডিত অংশ। দর্শন হলো জ্ঞানের সামগ্রিক আলোচনা। 3, যুক্তিবিদ্যার পরিধি দর্শনের চেয়ে সংকীর্ণ, দর্শনের পরিসর ব্যাপক ও বিস্তৃত। 6, যুক্তিবিদ্যা প্রক্রিয়ার প্রতি যত্নশীল আর দর্শন সিদ্ধান্তের প্রতি যত্নশীল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যুক্তিবিদ্যা কি, দর্শন কি, যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যে সাদৃশ্য কী, বৈসাদৃশ্য কী। কেমন? এই চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ পার্ট 1টা হচ্ছে 2-1 ইউনিট 2। তাহলে এখানে আমরা কিছু এমসিকিউ পাচ্ছি। ফিলোসফি শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ফিলোস এবং সোফিয়া থেকে। তোমরা বই থেকে এগুলি ঠিক মার্ক করে নেবা। ফিলোসফি বা দর্শন বলতে কী বুঝো? জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। দর্শন কি? জ্ঞানের প্রতি অনুরাগ, জগৎ ও জীবন সম্পর্কে জিজ্ঞাসা এবং সত্য উদ্ঘাটন করা, সত্যকে বাস্তব জীবনে প্রয়োগ করা হচ্ছে দর্শন। আলোচনার পরিধি দিক থেকে কোনটি ব্যাপক? দর্শন। আলোচনার পরিধি দিক থেকে নীতিবিদ্যা, দর্শন, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান সব দিক থেকে দর্শন হচ্ছে ব্যাপক। এবার আমরা আসবো 2 ইউনিট 2 এবং 2। আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যখন প্রথম ক্লাসটা নিচ্ছিলাম আমরা তখনও বলেছি আমরা এ বইয়ের সবগুলো বিষয় পড়াবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট ওটাই পড়াবো। কেমন? যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি হচ্ছে এথিক্স। এথিক্স শব্দটি আসছে কোত্থেকে?
এতোস শব্দ থেকে। এটা আদি শব্দ হচ্ছে এতোস। এতোস কথাটির অর্থ কী? রীতিনীতি ও অভ্যাস, অর্থাৎ মানুষের আচরণের ভালো মন্দ রীতিনীতি ও অভ্যাস। কেমন? একটি চরিত্রের মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় রীতিনীতি ও অভ্যাস হচ্ছে এত শব্দের অর্থ। তার নীতিবিদ্যা কথার অর্থ কী? নীতিবিদ্যা মানে কি? নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় রীতিনীতি নিয়ে আলোচনা করে তাকে বলা হয় নীতিবিদ্যা। নীতিবিদ্যা কি? মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় নীতিবিদ্যা। কার আলোচনা করে? একজন মানুষের চরিত্রের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত রীতিনীতি নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে কি বলা হয়? নীতিবিদ্যা। কেমন? আচ্ছা, নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে কী কী সাদৃশ্য আর কী কী বৈসাদৃশ্য আছে? সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমি চারটি করে পড়াবো, বেশি পড়াবো না, এখানে অনেকগুলো আছে, আমি অত পড়াবো না। তোমরা 4টি শিখবা, যা শিখবা তা শুদ্ধ করে লিখবা, এটাই হচ্ছে কথা। আমি 2 লাইন শিখবো, 2 লাইন শুদ্ধ করে লিখবো, 3 লাইন শিখবো, 3 লাইন শুদ্ধ করে লিখবো। গাদা শিখবো, সব ভুলভাল লিখে আসবো, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। কেমন? তাহলে নীতিবিদ্যায় কি আমরা কী বলেছিলাম? মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় নিয়ে যেটা আলোচনা করে তাকে কী বলা হয়? নীতিবিদ্যা বলা হয়। সাদৃশ্য কি? যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান, উভয় দর্শনের 2টি প্রধান শাখা। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা 2টি হচ্ছে দর্শনের একটি শাখা, প্রধান শাখা। তারপরে দেখো, উভয় দর্শনের 2টি প্রধান শাখা। 2 নাম্বার, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই জ্ঞান সাগরে আমাদের সঠিক আচরণ করতে সহায়তা করে। যুক্তিবিদ্যা যুক্তির ভুল ধরিয়ে দেয়, সংশোধন করে দেয়, আর নীতিবিদ্যার সাহায্যে যুক্তিবিদ্যা যুক্তির ভুল ধরিয়ে দেয় এবং সংশোধন করে দেয়। আর নীতিবিদ্যার সাহায্যে মানুষের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত নিয়ে আলোচনা করে এবং মন্দত্ব নিয়ে আলোচনা করে, অকল্যাণ আলোকে সত্যকে খুঁজে পেতে চেষ্টা করে, বা কল্যাণ ও অকল্যাণের আলোকে সত্যকে খুঁজে পেতে চেষ্টা করে। তারপর দেখো, যুক্তিবিদ্যা যেমন যৌক্তিক নিয়মের আলোকে অনুমান তথা মানুষের চিন্তার বিচার করে সত্যতা বৈধতা পরিষ্কার করতে চায়, তেমনি নীতিবিদ্যাও মানুষের আচরণে ভালো মন্দ ন্যায় অন্যায় কল্যাণ অকল্যাণের আলোকে সত্যকে খুঁজে পেতে চায়। ঠিক আছে? তারপরে হচ্ছে যুক্তিবিদ্যা নীতিবিদ্যা উভয়ই আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারিক দিক থেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ। তাহলে কয়টি পরে আমরা লিখি? 4টি। এক কি? যুক্তিবিদ্যা নীতিবিদ্যা উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান, উভয় দর্শনের 2টির প্রধান শাখা। 2, যুক্তিবিদ্যা নীতিবিদ্যা উভয়ে আমাদের জ্ঞান শাখার সঠিক আচরণ করতে সহায়তা করে। যুক্তিবিদ্যা আমাদের ভুল ত্রুটি সংশোধন করে দেয়, আর নীতিবিদ্যা আমাদের আচরণে ভালো মন্দ উচিত অনুচিত নির্দেশ করে। 3, যুক্তিবিদ্যা যেমন বিভিন্ন যৌক্তিক নিয়মের আলোকে অনুমান তথা মানুষের চিন্তার বিচার করে যুক্তি সত্যতা ও অকল্যাণের আলোকে সত্যকে খুঁজে পেতে চাই, তেমনি নীতিবিদ্যাও আমাদের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় কল্যাণ অকল্যাণের আলোকে সত্যি খুঁজে পেতে চাই। 4, যুক্তিবিদ্যা নীতিবিদ্যা উভয়ই আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারিক দিক থেকে তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে। ঠিক আছে? তাহলে এগুলো হলো গেল সাদৃশ্য। বৈসাদৃশ্য কি? অর্থাৎ পার্থক্য কি? যুক্তিবিদ্যা যুক্তি চিন্তনের সাথে সম্পর্কিত, নীতিবিদ্যা মানুষের আচরণের সাথে সম্পর্কিত। যুক্তিবিদ্যা যুক্তি চিন্তার সাথে, চিন্তা বৈধ না অবৈধ না সত্য না অসত্য এর সাথে নির্ভরশীল, আর নীতিবিদ্যায় নির্ভরশীল মানুষের সঠিক আচরণের সাথে। যুক্তিবিদ্যা অবদানগুলো হয় তত্ত্বমূলক, যেমন সকল মানুষের মরণশীল, আর নীতিবিদ্যা অবদানগুলো হয় ঔচিত্যমূলক, যেমন সর্বদা অপরের কল্যাণ করা উচিত। যুক্তিবিদ্যায় বিষয়বস্তুকে বিচার করে শুদ্ধ যৌক্তিক অযৌক্তিক হিসাবে, আর নীতিবিদ্যায় বিষয়বস্তুকে বিচার করে উচিত অনুচিত নৈতিক অনৈতিক হিসাবে। যুক্তিবিদ্যায় বিষয়বস্তুকে বিচার করে শুদ্ধ অশুদ্ধ যৌক্তিক অযৌক্তিক, আর নীতিবিদ্যায় বিষয়বস্তুকে বিচার করে উচিত অনুচিত নৈতিক অনৈতিক হিসাবে। মানুষের আবেগের ক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা নেই বললেই চলে, আর নীতিবিদ্যা মানুষের আবেগের ক্ষেত্রে ভূমিকা পালন করে। কেমন? মানুষের আবেগের ক্ষেত্রে যুক্তিবিদ্যা চলে মস্তিষ্কে, এখানে মানুষের আবেগের স্থান নেই, কিন্তু নীতিবিদ্যায় মানুষের আবেগের স্থান আছে। পার্থক্য কী কী? পার্থক্য 1 নাম্বার, যুক্তিবিদ্যা যুক্তিচিন্তনের ক্ষেত্রে সম্পর্কিত, নীতিবিদ্যা সঠিক আচরণের সাথে সম্পর্কিত।
যুক্তিবিদ্যার অবদানগুলো হয় তত্ত্বমূলক, যেমন সকল মানুষের মরণশীল, আর নীতিবিদ্যার অবদানগুলো হয় ঔচিত্যমূলক, যেমন সর্বদা অপরের কল্যাণ করা উচিত। কেমন? একটা তত্ত্বমূলক, সকল মানুষের মরণশীল, পাখি হয় সুন্দর, এরকম। আর একটা হচ্ছে ঔচিত্যমূলক, আমাদের কি উচিত? অপরের কল্যাণ সাধন করা, অপরের মঙ্গল সাধন করা, অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, এগুলি হচ্ছে নীতিবিদ্যার কাজ। যুক্তিবিদ্যার বিষয়বস্তুকে বিচার করে শুদ্ধ অশুদ্ধ, যৌক্তিক হিসাবে, আর নীতিবিদ্যার বিষয়বস্তুকে বিচার করে উচিত অনুচিত, নৈতিক অনৈতিক হিসাবে। 4, মানুষের আবেগের ক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা নেই বললেই চলে, কিন্তু নীতিবিদ্যা মানব আবেগের ক্ষেত্রে ভূমিকা পালন করে। এই হলো যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার পার্থক্য এবং সম্পর্ক। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা হলো মানুষের আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় নিয়ে আলোচনা করে, তাকে নীতিবিদ্যা বলা হয়। তো প্রত্যেকে আসছে এতস থেকে। এতস কথাটা অর্থ কি? এতস কথার অর্থ হলো মানুষের আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত নিয়ে আলোচনা করা, বা উচিত অনুচিত নিয়ে আলোচনা করা। কেমন? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যুক্তিবিদ্যা ও দর্শন, আগে বললাম যুক্তিবিদ্যা এবং দর্শন, এখন বললাম যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা। এটি সব সময় দেয় সৃজনশীল প্রশ্নে, যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা, যুক্তিবিদ্যার নন্দন তত্ত্ব, যুক্তিবিদ্যার ভূমিকা, অর্থাৎ যুক্তিবিদ্যার কিছু প্রাসঙ্গিক দিক বা প্রয়োজনীয়তা। এই চ্যাপ্টার থেকে বেশি হবে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যার নন্দন তত্ত্ব। কেমন? তাহলে এখানে কিছু এমসিকিউ আছে, আমরা দেখি কি এমসিকিউগুলো কী দিয়েছে। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? মানুষের সকল আচরণ। মানুষের সকল আচরণ। এথিস শব্দটি আদর্শ কোনটি? এথোস। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সম্পর্ক হলো, যুক্তিবিদ্যা পার্থিব বিষয় নিয়ে আলোচনা করে, আর নীতিবিদ্যা পরকালের বিষয় নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই মূল্যবিদ্যার শাখা। যুক্তিবিদ্যা সঠিক চিন্তনের সাথে আর নীতিবিদ্যা সঠিক আচরণের সাথে সম্পর্কিত। তাহলে এখানে কী কী আসবে? 2 এবং 3। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই মূল্যবিদ্যার শাখা। যুক্তিবিদ্যা সঠিক চিন্তনের আর নীতিবিদ্যা সঠিক আচরণের সাথে সম্পর্কিত, 2 এবং 3। তাহলে আমরা এখানে যেগুলো পড়ায় যাচ্ছি, আমরা এই চ্যাপ্টারের বা দ্বিতীয় অধ্যায়ে ইউনিট 2 এর মধ্যে যেগুলো পড়াবো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যার নন্দন তত্ত্ব। এই দুটো থেকেই প্রশ্ন হবে, এবং মানব জীবনে যুক্তিবিদ্যার ভূমিকা বা মানব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ, এখান থেকেও সৃজনশীল প্রশ্ন হবে। আর এমসিকিউ আমি বলে যাচ্ছি, আমি ইউনিট ওয়াইজ এমসিকিউগুলো বলে যাচ্ছি, তোমরা বইতে দাগিয়ে নেবে, তোমাদের বই যেটা আছে সেটাতে তোমরা মিলাই নেবে, কেমন? দাগাই ফেলবে, তারপর শিখে ফেলবে। এরপরে আসবো আমরা কোথায় জানো? নন্দন তত্ত্ব। সত্য শিবম সুন্দরম হলো নন্দনিকতার এক চেরাওয়াত বাণী। মানুষের মনন, অনুভূতি, মনোভাব, যুক্তিচিন্তন, সৌন্দর্য উৎস, অভিজ্ঞতা ও শিল্প বোঝার ক্ষমতার উপর নন্দন তত্ত্ব নির্ভর করে। সত্য শিব সুন্দর, সত্য শিব সুন্দর। সত্য সত্যই। শিব যেটা চিরন্তন, যেটার কোনো ধ্বংস নাই, লয় নাই, যেটা কোনো পরিবর্তন নাই। তাহলে সুন্দরম, মানুষের আচরণ, মানুষের চিন্তা, মানুষের ব্যবহার, মানুষের চাল চলন, কথাবার্তা, সব কিছুর একটা আর্ট থাকতে হয়, একটা সৌন্দর্য দিক থাকতে হয়। মানুষ যে চলাফেরা করবে, মানুষ যে হাঁটবে, চলবে, কথা বলবে, এটার একটা চিরন্তন দিক আছে, এটি চিন্তা করতে হবে, কেমন? তাহলে সত্য শিব সুন্দরম হচ্ছে নান্দিকতার এক চেরাওয়াত বাণী। মানুষ নন্দনতত্ত্ব, যখন নন্দনতত্ত্ব পরীক্ষায় আসবে, কী হবে? মানুষের যেমন খেলাধুলা, গান করা, নাচ করা, খেলাধুলা করা, সুন্দর করে কথা বলা, স্টাইল করে চলা, স্টাইল করে কলেজে আসা, তারপরে গান বাজনা করা, তারপরে আর্ট করা, যখন এগুলি থাকবে কোনো সৃজনশীল প্রশ্নে, সে নৃত্যশিল্পী, সে আর্ট ভালোবাসে, সে ভালো খেলা করে, তার চলাফেরা, কথাবার্তা, লেখাপড়ার পাশাপাশি তার চলাফেরা, কথাবার্তা সব কিছু একটা সুন্দর স্মার্ট,
যখন তুমি সৃজনশীল ভাষা এরকম দেখবা তখন বলবো যে এটি নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্বের কাজ হচ্ছে স্মার্টলি চলাফেরা করা, অর্থাৎ সমস্ত শিল্পকলাকে বলা হয় নন্দন তত্ত্ব। আর নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণের ভালো মন্দ নিয়ে, অন্যায় নিয়ে আলোচনা করে। আর দর্শন হচ্ছে জগৎ ও জীবনের সামগ্রিক ব্যাখ্যাদানের প্রচেষ্টা, সত্যকে উদ্ঘাটন করে সেটা প্রতিষ্ঠাতা করাই হচ্ছে দর্শনের একমাত্র কাজ। কেমন? তাহলে আমরা এখন দেখবো যে নন্দন তত্ত্ব কেমন, নন্দন তত্ত্ব কী এবং কীভাবে এটার হলো এই কী নান্দনিকতা কী। নন্দন তত্ত্ব, যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব হলো মানুষের পরিচ্ছন্ন সৌন্দর্য ভাবনা ও চেতনার শিল্প সমৃদ্ধ চর্চা। নন্দন তত্ত্ব হলো মানুষের পরিচ্ছন্ন সৌন্দর্য ভাবনা ও চেতনার শিল্প সমৃদ্ধ চর্চা। মানুষ যত সভ্য হয়েছে ততই তার নান্দনিক বোধ বিকশিত হয়েছে। শিল্পকলা মানুষের সুসভ্য হওয়ার নিদর্শন, নবজাগরণের প্রতীক, সংবেদনশীল ও পরিশীলিত মনের একান্ত সূক্ষ্ম নির্মাণ। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা। নান্দনিক শিল্পের মধ্য দিয়ে প্রকাশ পায় শিল্পীর উন্নত ধ্যান ধারণা, ভাব ও বিশুদ্ধ চিন্তা। কেমন? তাহলে নন্দন তত্ত্ব বলতে আমরা কী বুঝবো? এখানে নন্দন তত্ত্ব হলো মানুষের সৌন্দর্য ভাব ও চেতনার শিল্প সমৃদ্ধ চিন্তা। মানুষ যত সভ্য হয়েছে তত মানুষ কী হয়েছে, মানুষের রুচি, মানুষের সভ্যতা, মানুষের ধ্যান ধারণা, মানুষের উন্নত চিন্তা, মানুষের সত্য চিন্তা বৃদ্ধি পেয়েছে। মানুষ সত্য আবিষ্কার করতে পিছপা হচ্ছে না, বা মানুষ সত্য আবিষ্কার করতে চেষ্টা করতেছে। কেমন? তাহলে এখানে থেকে আমরা এক কথায় নন্দতত্ত্ব কী বলবো, এক কথা যদি তুমি নন্দতত্ত্ব বলো সেটা বলবে যে নান্দনিকতা সৃজনশীলতার উপলব্ধি প্রসঙ্গে বলেন যে নন্দতত্ত্ব হলো শিল্প সৌন্দর্যবোধের প্রকৃতি নিয়ে আলোচনা করা তত্ত্ব। নন্দতত্ত্ব কী নিয়ে আলোচনা করে? মানুষের সৌন্দর্যবোধ এবং শিল্প নিয়ে, মানুষের সৌন্দর্যবোধ এবং প্রকৃতি এবং সৌন্দর্য নিয়ে আলোচনা করে। এক কথায় সত্য, শিব, সুন্দর। কেমন? নান্দনিকতা বোধ নির্ভর করে মানুষের মনন, অনুভূতি, মনোভাব, যুক্তিচিন্তন, সৌন্দর্যের উৎস, অভিজ্ঞতা, শিল্প বোঝার ক্ষমতার উপর। নন্দতত্ত্ব হলো নান্দনিকতা সম্পর্কে একাডেমিক আলোচনার ক্ষেত্র। তাহলে নন্দতত্ত্ব বলতে আমরা এক কথায় কী বুঝবো? মানুষের মনন, অনুভূতি, মনোভাব, যুক্তিচিন্তন, সৌন্দর্যের উৎস, অভিজ্ঞতা, শিল্প, সৌন্দর্যবোধ, সত্য আবিষ্কার ইত্যাদি হচ্ছে নন্দন তত্ত্ব। যুক্তিবিদ্যার হাতে সাদৃশ্য কী? যুক্তিবিদ্যা নন্দন তত্ত্ব উভয় দর্শনের দুটি মূল্য বিষয়ক শাখা। 2 নাম্বার, যুক্তিবিদ্যা নন্দন তত্ত্ব উভয় ক্ষেত্রে আকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যা এবং নন্দতত্ত্ব উভয়ের ক্ষেত্রে আকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3, যুক্তিবিদ্যা নন্দতত্ত্ব উভয় বিষয়ের ক্ষেত্রে যুক্তিবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যা নন্দতত্ত্ব উভয় বিষয়ের ক্ষেত্রে যুক্তিবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4, যুক্তিবিদ্যার ক্ষেত্রে সত্যতা ও আকার একীভূত হলে আমরা পাই শুদ্ধ যুক্তি, আর শিল্পের ক্ষেত্রে সত্য সৌন্দর্য একীভূত হলে আমরা পাই নান্দনিকতা। ঠিক আছে? এগুলো হচ্ছে সাদৃশ্য। বৈসাদৃশ্য কী? যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হলো বৈধ যুক্তি অবৈধ যুক্তির মধ্যে পার্থক্যকরণের মাধ্যমে শুদ্ধ যুক্তি নিশ্চিত করা। আর নন্দন তত্ত্ব হলো মানুষের শিল্পকলার অভিজ্ঞতার ভিত্তিতে সৃষ্ট অনুভূতির প্রকাশ করা। 2, যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুক্তিযুক্ত চিন্তার মুখ্য ভূমিকা পালন করে। আর নন্দন তত্ত্ব মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। 3, যুক্তিবিদ্যার ক্ষেত্রে কাঠামোগত নিয়ম অনুসরণ করে চুলচেরা বিশ্লেষণ করে। আর নন্দন তত্ত্ব ব্যক্তির দায়বদ্ধতা এবং শিল্পকর্ম সৃষ্টি করে। 4, যুক্তির জ্ঞান প্রয়োজন সত্যতার জন্য, নন্দন তত্ত্ব আবেগীয় অনুভূতি মূল্যায়নের জন্য। তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি? সাদৃশ্য পাচ্ছি কিছু, বৈসাদৃশ্য পাচ্ছি কিছু। আর নন্দন তত্ত্ব কী
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন্দনতত্ত্ব কি? মানুষের মনন, অনুভূতি, মনোভাব, যুক্তিচিন্তন, সৌন্দর্যের উৎস, অভিজ্ঞতা, শিল্প বোঝার ক্ষমতার উপর। নন্দনতত্ত্ব হলো নান্দনিকতা সম্পর্কে একাডেমিক আলোচনা, মানুষের সৌন্দর্যবোধ, চেতনা, শিল্প সমৃদ্ধ চর্চা, মানুষের আচরণের নান্দনিকতা, অর্থাৎ সত্য শিব সত্য আবিষ্কার করা। যখন কোনো সৃজনশীল প্রশ্নে দেখবে যে এই লেখাপড়ার পাশাপাশি সুন্দর আর্ট করতে পারে, গান করতে পারে, সেলাই কাজ করতে পারে, বা তার চলাফেরা, কথাবার্তা, তার স্মার্টনেস অত্যন্ত সুন্দর, সে সুন্দর কথা বলতে পারে, এটা নান্দনিকতা, এটা নন্দনতত্ত্ব। যখন দেখবা যে তার দোকানের মধ্যে সে ব্যবসার পাশাপাশি সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিভিন্ন ধরনের ছবি দিয়ে তার দোকানটাকে পরিপাটি করে সাজিয়েছে, তখনও বুঝবে এটি নন্দনতত্ত্ব, এটি একটি আর্ট। সে তার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়েছে, তার পড়ার টেবিলটাকে সে একটাকে বই, একটাকে খাতা, একটাকে কলম সুন্দর করে এটাও গুছিয়ে রেখেছে, একটাকে ফুলদানি দিয়েছে সুন্দর একটি, অর্থাৎ তার পড়ার টেবিলটাকে সুন্দর করে সাজিয়েছে, এটাও নান্দনিকতা। এই ধরনের যখন দেখবে সাথে সাথে বুঝে যাবে যে এগুলি নান্দনিকতা বা নন্দন তত্ত্ব। তাহলে এখানে সত্য শিব সুন্দরম কোন বিষয়ে সম্পৃক্ত? নন্দন তত্ত্বের সাথে। নন্দন তত্ত্ব হলো আমাদের সৌন্দর্য অনুভূতি বোধ। কেমন? নন্দন তত্ত্ব হলো আমাদের সৌন্দর্য অনুভূতি বোধ, আমাদের ভালো মন্দ বাছের ক্ষমতা, মোহনীয় প্রকৃতি আমাদের মধ্যে চেতনার সৃষ্টি করে, মোহনীয় প্রকৃতি আমাদের চেতনার সৃষ্টি করে। তাহলে আমাদের সৌন্দর্যবোধ, আমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা, মোহনীয় প্রকৃতি আমাদের চেতনার সৃষ্টি করে। মূল্যবিদ্যা অন্তর্ভুক্ত হলো কি কি? যুক্তিবিদ্যা, নন্দন তত্ত্ব। যুক্তিবিদ্যা এবং নন্দনতত্ত্ব হলো মূল্যবিদ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আমরা আসবো এবার যুক্তিবিদ্যা এবং গণিত। যুক্তিবিদ্যা এবং গণিত। যুক্তিবিদ্যা কি জানো? যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় চিন্তা সম্পর্কে বিজ্ঞান। গণিত, যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে বিভেদ রাখাটা প্রায় অসম্ভব। যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা হচ্ছে গণিতের তিনটি ভিত্তি। কী কী? যুক্তিবিদ্যা, সেট তত্ত্ব, সংখ্যা তত্ত্ব। গণিতের ভিত্তি কয়টি? তিনটি: যুক্তিবিদ্যা, সেট তত্ত্ব, সংখ্যা তত্ত্ব। এইটি কম আসবে, বেশি আসবে নন্দন তত্ত্ব এবং নীতিবিদ্যা। সৃজনশীল প্রশ্নে বেশি আসবে নন্দন তত্ত্ব এবং নীতিবিদ্যা। দর্শনও কোনো কোনো সময় আসে, কম আসে। তাও এটা প্রায় যাচ্ছি আমি। যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে সাদৃশ্য কী দেখো? যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই বাস্তবতা থেকে পুরোপুরি স্বাধীন, কারণ এই দুটি জ্ঞান শাখায় জগৎ সম্পর্কে মানুষের ধারণা তৈরি করে উপকরণ হিসেবে কাজ করে। 2. যুক্তিবিদ্যা ও গণিত জ্ঞানের এই দুটি শাখারই পরিভাষা, বস্তুভাষা, পারিপার্শ্বিক ভিত্তিতে ধারণা তৈরি করে। যুক্তিবিদ্যা গণিত যুক্তিবিদ্যা উভয়ই প্রকৃতির হলো আকারগত। যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই জ্ঞান শাখায় স্বতঃসিদ্ধ পদ্ধতি ব্যবহার করে। কেমন? বৈসাদৃশ্য কী কী? যুক্তিবিদ্যার ক্ষেত্রে আকারগত সত্যতার সাথে বস্তুগত সত্যতা গুরুত্বপূর্ণ, আর গণিতের ক্ষেত্রে কেবল আকারগত সত্যতা গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যা বস্তুগত এবং আকারগত সত্যতা গুরুত্বপূর্ণ, আর গণিতে শুধুমাত্র আকারগত সত্যতা গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যা পদ্ধতি হিসাবে আরোহ অবরোহ দুটি গুরুত্বপূর্ণ, আর গণিতে শুধু অবরোহী। যুক্তিবিদ্যা অবরোহ আরোহ, আর গণিতে শুধু অবরোহী। যুক্তিবিদ্যার পরিসর ব্যাপক, আর গণিতের পরিসর সংকীর্ণ। যুক্তিবিদ্যার ক্ষেত্রে সত্যতা গুরুত্বপূর্ণ, আর এখানে বস্তুগত এবং সত্যতা উভয়ই। নিচের কোনটি গণিতের ভিত্তি নয়? যুক্তিবিদ্যা, সেট তত্ত্ব, সংখ্যা তত্ত্ব, ভাষা তত্ত্ব। ভাষা তত্ত্ব গণিতের ভিত্তি নয়। যুক্তিবিদ্যা হলো গণিতের যৌবন, গণিতের যুক্তিবিদ্যার পরিপ্রাপ্তি। কে বলেছেন? বার্নার্ড রাসেল। যুক্তিবিদ্যা ও গণিতের সম্পর্ক হলো উভয়ের প্রকৃতি আকারগত, উভয় স্বতঃসিদ্ধ পদ্ধতি ব্যবহার করে। কেমন? তাহলে 1 এবং 2, 1 এবং 2। তারপরে আমরা আসবো বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ, এখানে আরও রয়ে গেছে যুক্তিবিদ্যা এবং কম্পিউটার। যুক্তিবিদ্যা এবং কম্পিউটার একটু একটু করে বলে যাই আমি। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয় বিষয়ে যুক্তি প্রক্রিয়া নিয়ে কাজ করে। উভয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি? দেখো, যুক্তি প্রক্রিয়া গঠন করে মানুষ
এবং কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে আউটপুট সরবরাহ করে যন্ত্র। যন্ত্রের ক্ষমতা মানুষের বুদ্ধির উপর নির্ভরশীল। কম্পিউটার প্রধান সফটওয়্যার সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন এবং তার প্রয়োগ, সিস্টেম সফটওয়্যার ডিজাইন, প্রোগ্রামিং, ডাটা সেন্টার অপারেশন, তথ্য এর ব্যবহারিক নিয়ে আলোচনা করে তাকে কম্পিউটার বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা কি আমরা আগে পড়েছি, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে বিজ্ঞান। কম্পিউটার কি? কম্পিউটারের প্রধান কাজ হলো গাণিতিক যুক্তি সম্পর্কীয় সিদ্ধান্তসমূহ। কম্পিউটার সম্পর্কে যে জ্ঞান শাখায় কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন ও তার প্রয়োগ, সিস্টেম সফটওয়্যার ডিজাইন ও প্রোগ্রামিং, ডাটা সেন্টার অপারেশন, তথ্য এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয় তাকে কম্পিউটার বিজ্ঞান বলে। ঠিক আছে। সাদৃশ্য কী কী? যুক্তিবিদ্যা এবং কম্পিউটার এগুলো গুরুত্বপূর্ণ কম, আমি তাও একটু একটু করে বলে যাচ্ছি। বেশি গুরুত্বপূর্ণ ব্যবহারিক জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ, যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা ও দর্শন। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান সাদৃশ্য কী? যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয়ই জ্ঞান শাখারই আকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যা ও কম্পিউটার উভয় ক্ষেত্রে আউটপুট গুরুত্বপূর্ণ। আকারগত যুক্তিবিদ্যা ও কম্পিউটারের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ হলো যান্ত্রিক প্রক্রিয়া। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয় ক্ষেত্রেই ব্যবহারকারী ব্যক্তির মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, বৈসাদৃশ্য কী? যুক্তিবিদ্যার ক্ষেত্র সিদ্ধান্ত তৈরি করতে হয় মানুষকে, আর কম্পিউটার বিজ্ঞানে মানুষের নির্দেশনা আউটপুট প্রকাশের কাজটি করে কম্পিউটার। 2 নাম্বার, যুক্তিবিদ্যার কাজ হলো ভাষায় ভিত্তিক, কম্পিউটার কাজ হলো সংখ্যায় ভিত্তিক। 3 নাম্বার, মানুষের কাজের গতি ও নির্ভরশীলতার তুলনায় কম্পিউটারের কাজের গতি ও নির্ভরশীলতা ক্ষমতা অনেক উন্নত। এই 3টে লিখবে, শুধু আর লিখবে না। ঠিক আছে, এই 3টে শুধু লিখবা। তারপরে আসি আমরা একটু শিক্ষা। যুক্তিবিদ্যা এবং শিক্ষা কী? শিক্ষা কী? শিক্ষা বলতে আমরা বুঝি জ্ঞান অর্জন, অভিজ্ঞতা বৃদ্ধি করা, বুদ্ধির কৌশল বাড়ানো। মূলত শিক্ষা হলো এমন বিষয় যার দ্বারা ব্যক্তির অভ্যাস, মনোভাব, দক্ষতায় বিকশিত হয়, ব্যক্তিকে সফল জীবনযাপনে সহায়তা করে। শিক্ষা মানুষের মানসিক বিকাশে সহায়তা করে। শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রাসঙ্গিক করে, ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহায়তা করে। কেমন? শিক্ষা কি? শিক্ষা হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ তার সত্য অর্জন করে, অভিজ্ঞতায় বৃদ্ধি করে এবং মানুষের অভ্যাস, মনোভাব, দক্ষতায় বিকশিত হয়, ব্যক্তিকে সফল জীবনযাপনে সহায়তা করে। শিক্ষা মানুষের মানসিক বিকাশে সহায়তা করে। শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রাসঙ্গিক করে, ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করে। কী কী সীমাবদ্ধতা আমাদের? মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করা, লেখাপড়া করা, জীবনকে সঠিক পথে পরিচালিত করা, জীবনকে সামগ্রিক একটি জীবনে পরিণত করা, নিজের জীবনকে সুন্দর করে উপস্থাপন করাই হচ্ছে শিক্ষা। আমি যাই শিখলাম সেটা কাজে প্রয়োগ করা। আমি যতটুকু শিখতে পারছি, বা একজন মানুষ সব শিখতে পারে না, যা পারলাম যতটুকু পারলাম সেটা সঠিক ক্ষেত্রে প্রয়োগ করা। ঠিক আছে। বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। মানুষ স্বভাবতই যুক্তিবাদী। প্রকৃতিগতভাবে সে চিন্তা করতে পারে, একটি বস্তুর সাথে অন্য বস্তুর সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ধারণ করতে পারে এবং তার যৌক্তিক জ্ঞান ব্যবহার করতে পারে। সাধারণভাবে মস্তিষ্কের প্রত্যক্ষবোধ ও ফলাফল প্রকাশ আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত। যেমন মানুষ সাধারণত যুক্তিবাদী। মানুষ চিন্তা করতে পারে, সে চিন্তাকে ভাষায় প্রকাশ করতে পারে, সত্য আবিষ্কার করতে পারে, সত্য অর্জন করতে পারে, সত্যকে বিকশিত করতে পারে। এখন এই যুক্তিবিদ্যা আমাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা এখান থেকে 5টি পড়ব। এখানে অনেকগুলো দিয়েছে, আমরা অতগুলো পড়বো না, আমরা এখান থেকে 5টি বা 6টি একটু পড়বো। কেমন? বাস্তব ক্ষেত্রে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য চিন্তা বা যুক্তি কার্যকরী ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো কীভাবে বিশুদ্ধ চিন্তা করা যায় তাই শিক্ষা দেওয়া। আমাদের চিন্তাকে কীভাবে যুক্তিসঙ্গত করতে হয় তাই শিক্ষা দেওয়া যুক্তিবিদ্যা।
বিশুদ্ধ চিন্তা করার প্রয়োজনীয়তা নিয়মকানুন যুক্তিবিদ্যা সাহায্য করে থাকে। যুক্তিবিদ্যায় জ্ঞান আমাদের মনকে কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে, ফলে আমরা সকল কিছুকে নিরপেক্ষ কুসংস্কার মুক্ত মন নিয়ে বিচার ও মূল্যায়ন করার ক্ষমতা লাভ করি। যুক্তিবিদ্যা আমাদের কাণ্ডজ্ঞানকে যথাযথভাবে ব্যবহার করার কৌশল সরবরাহ করে। তাহলে যুক্তিবিদ্যার কাজ কি আমাদের জীবনে? বাস্তব ক্ষেত্রে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য চিন্তা ও যুক্তি কার্যকরী ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হলো কীভাবে বিশুদ্ধ চিন্তা করা যায় তাই শিক্ষা দেয়া, আমাদের চিন্তাকে কীভাবে যুক্তিসঙ্গত করতে হয় এবং বিশুদ্ধ চিন্তা করার প্রয়োজনীয় নিয়মকানুন যুক্তিবিদ্যার সাহায্যে জানা যায়। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের মনকে কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে, ফলে আমরা সকল কিছুকে নিরপেক্ষ কুসংস্কার মুক্ত মন নিয়ে বিচার বা মূল্যায়ন করার ক্ষমতা লাভ করি। যুক্তিবিদ্যা আমাদের সাধারণ কাণ্ডজ্ঞানকে যথাযথভাবে ব্যবহার করার কৌশল সরবরাহ করে। এখানে আমরা 5টি প্রয়োজনীয়তা 10টি প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি আমরা, তার মধ্যে আমরা 5টি পড়ব। প্রথমে আমরা পড়ব যুক্তিবিদ্যা আমাদের ভাষার সাধারণ আকার অনুধাবন করতে এবং বৌদ্ধ যুক্তির সাধারণ নিয়মাবলী সম্পর্কে জানতে সহায়তা করে, ফলে কোন কোন ক্ষেত্রে যুক্তি প্রয়োগ করা সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে তা সহজবোধ্য হয়। যুক্তিবিদ্যা আমাদের ভাষার সাধারণ আকার অনুধাবন করতে এবং বৌদ্ধ যুক্তির সাধারণ নিয়মাবলী সম্পর্কে জানতে সহায়তা করে, ফলে কোন কোন ক্ষেত্রে যুক্তি প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় তা সহজবোধ্য হয়। 2. যুক্তিবিদ্যা পাঠ করার ফলে যুক্তির আলোকে সকলে কিছু পর্যবেক্ষণ করা ও বিচার করার মানসিক প্রবণতার সৃষ্টি হয়। 3. উচ্ছ্বাস ও ভাবাবেগের মাধ্যমে সত্য অনুসন্ধান পাওয়া যায়। সত্যকে পেতে হয় যুক্তির আলোকে। তারপরে আসে 4. বাস্তব ক্ষেত্রে সত্য উদ্ঘাটনের জন্য সঠিক পথের নির্দেশনা ও প্রয়োজনীয় নিয়মকানুন সরবরাহ করে যুক্তিবিদ্যা। 5. আমাদের বাস্তব জীবনে আইন প্রণয়ন, আইনের ব্যাখ্যা, বাস্তব জীবনে চরিত্রকে দৃঢ় করা, সুন্দর করা, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিতে আসা যুক্তিবিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আসব সামাজিক জীবনে যুক্তিবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চাই জনগণ নিজেদের জন্য ভাববে, নিজেদের মধ্যে আলোচনা করবে, যুক্তিসম্মত পেয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। যুক্তিবিদ্যার কাজ হচ্ছে আমাদের মনকে কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে মুক্ত করা, আমাদের চিন্তাকে আমাদের সত্য করা, বৈধ যুক্তি করতে সাহায্য করা, অবৈধ যুক্তি থেকে নিজের যুক্তিকে বৈধ কীভাবে করা যায় তাই সাহায্য করা, বা আমাদের মনকে কুসংস্কার মুক্ত করা, নিজের চরিত্রকে দৃঢ় করা, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। কেমন? তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে অনেকগুলো জিনিস পেলাম। তোমরা এই ইউনিট 2টা একটু পড়বা ভালো মতো, একটু ভালো মতো পড়বা। তারপরে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ নন্দনতত্ত্ব, যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা, বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। যুক্তিবিদ্যা দর্শন কোনো সময় বেশি আসে না, বেশি আসবে নন্দনতত্ত্ব এবং নীতিবিদ্যা, এই দুটো ভালো মতো দেখবা। আর MCQগুলো পড়বা সব, আর ক্লাস টাইমে ক্লাস করবা। ভর্তি হচ্ছে পাশ করার জন্য, অবশ্যই পাশ করতে হবে। কেমন? আমি কল্যাণী ঘোষ, সহকারী অধ্যাপক, দর্শন, খলিল মির কলেজ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।